হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে আমরা ইউনিট 3 এর বাকি অংশটুকু অর্থাৎ বংশগতি এবং কয়েকটি জিনগত রোগের এই কয়েকটি জিনগত রোগ এই অংশটা নিয়ে আজকে একটু আলোচনা করি। বা এটা তোমাদের তো তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাস টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। তো এটা জাস্ট রিভিশন হচ্ছে। তো কয়েকটি সাধারণ জিনগত রোগ তোমাদের সিলেবাসে অর্থাৎ পাঠ্যপুস্তকে যেগুলো আছে, কি কি আছে? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। এই তিনটে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো তিনটে কোনটা কোন জিন দ্বারা, মানে কোনটা কোন ক্রোমোসোম দ্বারা, অর্থাৎ কোনটা সেক্স ক্রোমোসোম বা কোনটা হচ্ছে সাধারণ সরি অটোসোম বাহিত, সেগুলো আমরা একটু দেখি। আগে আগে জানবো, আগে থ্যালাসেমিয়া হচ্ছে কি অটোসোম বাহিত। আমাদের অটোসোম কটা? অটোসোম হচ্ছে আমাদের টোটাল ক্রোমোসোম 23 জোড়া, তাহলে অটোসোম আমাদের 22 জোড়া, অর্থাৎ 44টা অটোসোম। এই অটোসোমের 44টার মধ্যে যে কোনো একটা ক্রোমোসোম দ্বারা থ্যালাসেমিয়া রোগটা বাহিত হচ্ছে। আর হিমোফিল, ঠিক আছে, সেটা তোমরা বুঝতেই পারছো যে অটোসোম কটা হচ্ছে আমাদের 22টা, এই 22 জোড়া। হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোসোম বাহিত, যেটা হচ্ছে এক্স ক্রোমোসোম। আর বর্ণান্ধতা এক্স ক্রোমোসোম বাহিত জিনগত রোগ। এখন এখানে একটা কথা চলে আসে, যেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তো এখন প্রশ্ন হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি? ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে যে সকল রোগগুলো সেক্স ক্রোমোসোম বাহিত, অর্থাৎ মেইনলি এক্স ক্রোমোসোম বাহিত, সেইগুলোই হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তো কিভাবে আসছে ক্রিস ক্রস উত্তরাধিকার? ধরো আহ এখানে হচ্ছে আমি একটা পেডিগ্রি চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। তো এদের থেকে সন্তান উৎপন্ন হচ্ছে মেল অ্যান্ড ফিমেল। তো সাপোজ আমি থ্যালাসেমিয়া বা হচ্ছে থ্যালাসেমিয়া তো অটোসোম বাহিত, একে বা হচ্ছে আমরা অন্য কোনো রোগ নিতে পারি, যেটা এক্স ক্রোমোসোম বাহিত হতে পারে, অটোসোম বাহিত হতে পারে, যে কোনো একটা রোগ আমি ধরলাম। ধরলাম যে হচ্ছে এখানে পিতার আছে, পিতার রোগটা আছে। এখন এই রোগটা পিতার, যেহেতু পিতার আছে, কিন্তু এই পিতার থেকে উৎপন্ন যে সকল সন্তান, অর্থাৎ মেয়ে পুত্র সন্তান এবং কন্যা সন্তান, এদের কারোরই দেহে প্রকাশ পায়নি। কিন্তু তারপরে দেখা গেল এই কন্যা সন্তান, এই যে কন্যা সন্তান, যে পরবর্তীকালে বিবাহ করার পর, সুস্থ পুরুষের সাথে বিবাহ করার পর তার সন্তান, অর্থাৎ তার পুত্র সন্তানের দেহে রোগটা প্রকাশ পেয়েছে। তাহলে রোগটার অবস্থান কি দেখালো? রোগটার অবস্থান দাঁড়ালো, প্রথমে এই এই পুরুষটি ছিল, তারপরে তার মেয়ের মাধ্যমে গিয়ে তার নাতিতে এটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ দেখো ক্রিস ক্রস উত্তরাধিকার, এটাই প্রকাশ পেয়েছে, ছেলের মাধ্যমে যায়নি, এই রোগটা পুরুষের ছিল, তার কন্যার মাধ্যমে তার পুত্রের দেহে গেছে। অর্থাৎ একটা ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। আশা করি বুঝতে পারলে যে ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি। অর্থাৎ যখন একটা রোগ পিতার দেহ থেকে তার কন্যার দেহের মাধ্যমে সঞ্চারিত হয়ে তার নাতির দেহে যাচ্ছে, অথবা উল্টোটাও হতে পারে, মাতার দেহ থেকে তার পুত্রের মাধ্যমে গিয়ে তার কন্যার দেহে আসছে, সেটা হতে পারে। তো সেই কন্যা অর্থাৎ সেই ঠাকুমা, যেটা বলবো ঠাকুমা যাকে বলবো, তার ছেলের মাধ্যমে গিয়ে তার নাতির দেহে আসছে, তার নাতনির দেহে আসে, সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। আশা করি বোঝাতে পারলাম ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি। এখন আমরা আসি থ্যালাসেমিয়া,
হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই তিনটে রোগের ক্ষেত্রে একটু আলোচনা। প্রথমে আসি থ্যালাসেমিয়া। এটা অটোসোম বাহিত রোগ, তার মানে বুঝতেই পারছো যে অটোসোম বাহিত রোগ, অর্থাৎ এখানে সেক্স ক্রোমোসোম বা এক্স ওয়াই ক্রোমোসোমের কোনো ভূমিকা নেই। তো এক্ষেত্রে থ্যালাসেমিয়া দু প্রকারের হয়, থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোসোম? 16 নম্বর ক্রোমোসোম। আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর ক্রোমোসোম। তো আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোসোমে কি থাকে? দুটো পৃথক লোকাসে দুটো অ্যালিল থাকে। অর্থাৎ এটা যদি 16 নম্বর ক্রোমোসোম হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ দুটো পৃথক লোকাসে দুটো আলাদা আলাদা অ্যালিল থাকছে। আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটাই ক্রোমোসোমে একটা লোকাসে অবস্থান করছে অ্যালিলটা। তাহলে এখানে যদি আলফা ওয়ান, আলফা টু দিই, আলফা থ্রি, আলফা, এটাই দিলাম, ধরো আলফা ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখলাম। আর এক্ষেত্রে বিটা ওয়ান, বিটা টু, এরকম থ্যালাসেমিয়া ক্ষেত্রে, তাহলে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 16 নম্বর ক্রোমোসোমের চারটে, দুটো পৃথক লোকাসে চারটে অ্যালিল থাকছে, আর এটা একটা লোকাসে দুটো অ্যালিল থাকছে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এখন থ্যালাসেমিয়া মেজর আছে, থ্যালাসেমিয়া মাইনর আছে। থ্যালাসেমিয়ার আরেকটা ভাগ কি আছে? মেজর এবং মাইনর। মেজর ও মাইনর। এখন কখন বিটা থ্যালাসেমিয়া মেজর বলবো? যখন বিটা থ্যালাসেমিয়া মেজর বলবো যখন দুটোই অ্যালিল থাকবে না, সেটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর। যখন একটা অ্যালিল থাকবে একটা অ্যালিল থাকবে না, সেটাকে বলবো মাইনর। আর আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি বলবো? মেজর কখন বলবো? যখন হচ্ছে একটা, দুটো, তিনটে, তিনটে বা চারটে অ্যালিলই থাকবে না, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। যখন একটা, দুটো, তিনটে থাকবে সেটা মাইনর, যখন দুটো থাকবে সেটাও মাইনর, যদি এটা এটা থাকে সেটাও মাইনর। এরকম বিভিন্ন কম্বিনেশনের হতে পারে। বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর আশা করি বুঝতে পেরেছি। তো এবারে বিটা থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়ার যে বংশানুক্রম সেটা আমরা জানি কিভাবে হয়, কারণ আমরা পড়েছি। যেমন ধরো পিতার ক্ষেত্রে যদি আমরা ধরি ক্যাপিটাল টি স্মল টি, বাহক পিতা, বাহক পিতা এবং বাহক মাতা, বাহক মাতা, ক্যাপিটাল টি স্মল টি। তো এক্ষেত্রে ক্যাপিটাল টি, তো এদের ক্ষেত্রে যে ছকটা হবে অর্থাৎ চেকার বোর্ডটা হবে সেটা কি হবে? অর্থাৎ এই যে 25% সন্তান কি হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর হয়ে যাচ্ছে 25% সন্তান। আর 25% সম্পূর্ণ সুস্থ, আর বাকি 25-50% হচ্ছে তারা থ্যালাসেমিয়ার বাহক হচ্ছে। অর্থাৎ বাহক পিতার সাথে বাহক মাতার যদি বিবাহ হয়, তাহলে 25% চান্স থাকছে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার। এক্ষেত্রে যদি বাহক পিতা বা বাহক মাতার সাথে যদি একজন সুস্থ পিতা বা সুস্থ মাতার বিবাহ হতো, অর্থাৎ বাহক পিতা এবং সুস্থ মাতা, তাহলে কি হতো? তাহলে এখানটায় ক্যাপিটাল টি হয়ে যেত। তাহলে এটা হতো ক্যাপিটাল টি, এটা হতো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এক্ষেত্রে কি হতো? 50% সুস্থ হয়ে যেত, আর বাকি 50% বাহক হতো। এক্ষেত্রে কিন্তু কেউ আক্রান্ত হতো না। তো এইগুলো তোমরা খেয়াল রাখবে, কখন বাহক বলেছে, কখন সম্পূর্ণ সুস্থ বলেছে, সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আর দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া কাউন্সিলিং। কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং এর মাধ্যমে থ্যালাসেমিয়া কিভাবে দূরীকরণ করা যায়, যেটা বিবাহের আগে যে কাউন্সিলিংটা করা দরকার প্রত্যেকটা দম্পতির, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগের দূরীকরণে কাউন্সিলিং এর ভূমিকা, এটা তোমাদের ক্লাসের ভিডিওতে পড়ানো আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে, এবং বইতেও লেখা আছে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অর্থাৎ কাউন্সিলিং এর ভূমিকা থ্যালাসেমিয়া রোগ নিরাময়, এটা তোমরা অবশ্যই দেখবে। চলো এবারে আসি হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত। তো এক্ষেত্রে এক্স ক্রোমোসোম বাহিত রোগের ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা হচ্ছে বাহক মাত্রা এবং আক্রান্ত,
মাতা। বাহক মাতার ক্ষেত্রে কি হবে, হিমোফিলিয়া যেহেতু আমরা এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ, আর আক্রান্ত মাতা এক্স স্মল এইচ এক্স স্মল এইচ ধরলাম। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো বাহক মাতা, যেটা বাহক মাতা থাকবে সেক্ষেত্রে কিন্তু তার দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পাবে না, কিন্তু সে একটা জিনকে যে যেটা হিমোফিলিয়ার জন্য দায়ী সেই জিনকে বহন করবে, কারণ এটা প্রচ্ছন্ন এবং এটা প্রকট। সেটা তোমরা একটু খেয়াল রাখবে, যেটা সুস্থ সেটা প্রকট হচ্ছে, যেটা প্রচ্ছন্ন যেটা আক্রান্ত অর্থাৎ যেটা মিউটেশন হয়ে যাচ্ছে সেটা প্রচ্ছন্ন হচ্ছে। ঠিক আছে, তোমরা এটা একটু খেয়াল রাখবে বাহক মাতা ক্ষেত্রে, কারণ এদের কারণ মহিলাদের দেহে কি থাকে অর্থাৎ মেয়েদের দেহে দুটো এক্স ক্রোমোসোম থাকে, যার একটা যদি আক্রান্ত হয়ে যায় তবে কিন্তু তার রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে না, কারণ একটা সম্পূর্ণ স্বাভাবিক থাকছে। তাই এক্ষেত্রে বাহক মাতাদের ক্ষেত্রে এই টুইস্টটা একটু খেয়াল রাখবে যে একটা আক্রান্ত এক্স ক্রোমোসোম, একটা সম্পূর্ণ স্বাভাবিক এক্স ক্রোমোসোম। আর আক্রান্ত পিতার ক্ষেত্রে কি হবে, পিতাদের যেহেতু অর্থাৎ ছেলেদের যেহেতু একটাই এক্স ক্রোমোসোম থাকে তাহলে একটাই এক্স এইচ ওয়াই এরকম থাকবে। ঠিক আছে, তো এবারে আমরা ধরি যে আপাত স্বাভাবিক বা একটা কোশ্চেন আমি নিজের মন থেকে বলছি, যে ধরো একজন পিতা এবং মাতার যে কন্যা তাদের সন্তানদের মধ্যে একজন পুত্র সন্তান অর্থাৎ স্বাভাবিক মাতা এবং পিতার যে কন্যা এবং পুত্র সন্তান আছে তার মধ্যে একজন পুত্র সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে এক্ষেত্রে মাতার জিরোটাইপ কি হতে পারে? পুত্র কি বলেছে? পুত্র বলেছে আক্রান্ত, অর্থাৎ তার ক্রোমোজোম কি হবে XHY, কিন্তু পিতা সম্পূর্ণ সুস্থ, অর্থাৎ পিতার কি হবে XHY। কিন্তু আমরা কি জানি যে এক্ষেত্রে অর্থাৎ পিতা এবং মাতার সন্তানদের মধ্যে কি হয় ক্রিস ক্রস উত্তরাধিকার, অর্থাৎ মাতা থেকে পিতাতে জিন, মাতা থেকে পুত্রে একটা এক্স ক্রোমোসোম আসে এবং পিতা থেকে পুত্রে একটা ওয়াই ক্রোমোসোম আসে। তাহলে পিতা যেহেতু স্বাভাবিক তাহলে পিতার থেকে এক্স ক্রোমোসোম তো যায় না, পুত্রের দেহে শুধু ওয়াই ক্রোমোসোমটা যায়, এবং তাহলে মাতা কি হবে? মাতা হতে হবে বাহক, অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ, অর্থাৎ সেই স্মল এইচটা গিয়ে এখানে গেছে, পুত্রের দেহে এসছে। তো আমরা সেটা চেকার বোর্ডের মাধ্যমে দেখি, যে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই ক্রস এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তাহলে এটার যদি চেকার বোর্ড করি কি হবে, এদিকে দেখবো পিতা এদিকে মাতা, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এই যে একটা আক্রান্ত পুত্র হলো সেটা এটা, এবং কন্যা স্বাভাবিক আর দুটো পুত্র হবে দুটোই স্বাভাবিক, সরি এক্স স্মল এইচ। এখানে একটা পুত্র, দুটো কন্যা, একজন কন্যা সম্পূর্ণ স্বাভাবিক, একজন কন্যা বাহক, একজন পুত্র সম্পূর্ণ স্বাভাবিক এবং একজন পুত্র আক্রান্ত। কারণ পুত্র অর্থাৎ ছেলেদের একটা এক্স ক্রোমোসোম থাকে, সেক্ষেত্রে তাদের বাহক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই অঙ্কগুলো মানে এই চেকার বোর্ড গুলো তোমরা একটু দেখবে, বইয়েও অনেক উদাহরণ দেওয়া আছে, বইয়ের থেকে উদাহরণ দেবে, নিজের মন থেকেও বানিয়ে করতে পারো, কারণ এরকম অঙ্ক পরীক্ষায় বা এরকম সলভ প্রবলেম পরীক্ষায় আসে মাঝে মধ্যে। আর কি আছে, হিমোফিলিয়া কত ধরনের, হিমোফিলিয়া এ, এইচ এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। এই হিমোফিলিয়া এ কিসের জন্য হয়? হিমোফিলিয়া এ হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর থাকে না, হিমোফিলিয়া বি তে কি থাকে না, 9 নম্বর বা ক্রিসমাস ফ্যাক্টর এটা থাকে না, আর এতে ফ্যাক্টর 7 থাকে না। তোমরা একটু মাথায় রাখবে, এটাকে বলা হয় রাজকীয় হেমোফিলিয়া, এটাকে বলা হয় ফ্যাক্টর 8, সরি এটাকে রাজকীয় হেমোফিলিয়া বলা হয়, এটা ক্রিসমাস ফ্যাক্টর বা ক্রিসমাস হেমোফিলিয়া বলা হয়। আর এই হেমোফিলিয়াটা অর্থাৎ ফ্যাক্টর 8 থাকে না যেটা, সেটা সব ক্ষেত্রে বেশি দেখা যায়, অর্থাৎ 80% ক্ষেত্রে হিমোফিলিয়া এটা দেখা যায়। এবারে আসি আমরা বর্ণান্ধতা, বর্ণান্ধতে যেটা দেখলাম এক্স ক্রোমোসোম বাহিত, বর্ণান্ধতাটাও সেই এক্স ক্রোমোসোম বাহিত। তো যেহেতু এক্স ক্রোমোসোম বাহিত সেক্ষেত্রে মাতা কি হচ্ছে, মাতা বাহক হচ্ছে, কিন্তু সে আপাত সুস্থ স্বাভাবিক থাকছে, কিন্তু একটা এক্স ক্রোমোসোম তার আক্রান্ত থাকছে, অর্থাৎ সে সেই রোগটার বা তার সেই বর্ণান্ধতা বা হিমোফিলিয়া রোগটার বাহক হচ্ছে। এবং তার মাতা থেকে যেহেতু এক্স ক্রোমোসোম কার দিয়ে যায়, পুত্র এবং কন্যা উভয় দিয়েই যায়, তো সেক্ষেত্রে যেহেতু পুত্রের দিয়ে একটাই এক্স ক্রোমোসোম থাকে, তাই পুত্রদের বেশি আক্রান্ত হওয়ার চান্সটা থেকে যায়।
তো এটা নিয়েও একটা কোশ্চেন আছে যে এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে কেন পুরুষরাই বেশি আক্রান্ত হয়। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে কেন পুরুষরা বেশি আক্রান্ত হয়। কেন হয় এটা তোমরা নিজেদের বুদ্ধিতেই বলতে পারবে। কারণ পুরুষদের দেহে কি থাকে, একটা এক্স ক্রোমোসোম এবং একটা ওয়াই ক্রোমোসোম, সেখানে মহিলাদের দেহে থাকে দুটো এক্স ক্রোমোসোম। তো একটা এক্স ক্রোমোসোম যদি একটাই আক্রান্ত হয়ে যায় তাহলে পুরুষটা সেই রোগে আক্রান্ত হবে, কিন্তু দুটো এক্স ক্রোমোসোমের মধ্যে আক্রান্ত হতে গেলে দুটোকেই আক্রান্ত হতে হবে, তবে রোগটার বহিঃপ্রকাশ পাবে। কিন্তু যদি একটা ডিফেক্ট হয়, একটাই আক্রান্ত হয় এবং একটা স্বাভাবিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রোগটা প্রকাশ পাবে না, কিন্তু সে সেই রোগটার বাহক হবে, কিন্তু আপাতত সুস্থ স্বাভাবিক থাকবে। তাই বলা হয়েছে যে এক্স ক্রোমোসোম বাহিত রোগের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এখন আমরা বর্ণান্ধতার ক্ষেত্রে কি জানি, বর্ণান্ধতা তিন প্রকারের আছে। প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, আর হচ্ছে টাইটেনোপিয়া, টাইটেরানোপিয়া। একটা হচ্ছে লাল প্রোটোনোপিয়া, এটা হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে নীল বর্ণান্ধতা। এখন এই বর্ণান্ধতা এই দুটো হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত, আর এটা হচ্ছে ক্রোমোসোম কত, 7, ক্রোমোসোম 7 দ্বারা নীল। এটা কিন্তু অটোজোম বাহিত, খেয়াল রাখবে। এটা হচ্ছে অটোজোম বাহিত নীল বর্ণান্ধতা, আর প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া এটা হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত। এখন হিমোফিলিয়ার মতো আমরা অঙ্ক করতে পারি, যেমন হচ্ছে একজন পুরুষের সাথে, সুস্থ স্বাভাবিক পুরুষের সাথে আপাত স্বাভাবিক মহিলা, আপাত স্বাভাবিক বলতে সে বর্ণান্ধতার বাহক, এক্স বর্ণান্ধতা হচ্ছে সি প্লাস ওয়াই, আপাত স্বাভাবিক বলেছে অর্থাৎ এক্স সি প্লাস এবং এক্স স্মল সি। তাহলে এক্ষেত্রে কি হবে, এইরকম একটা কোশ্চেন তোমাদের মাধ্যমিকে 19 সালের মাধ্যমিকে এসেছিল। এটা কিন্তু পুরুষের সিম্বল, এটা মহিলার সিম্বল। তাহলে কি এক্স সি প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স সি প্লাস এক্স সি। তাহলে কি হবে, এক্স সি প্লাস এক্স সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এক্স সি প্লাস এক্স সি, তাহলে এক্স সি ওয়াই। তাহলে এই যে পুত্র জন্মালো এ কিন্তু কি হচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ণান্ধতায় আক্রান্ত। এটা সম্পূর্ণ স্বাভাবিক কন্যা, এটা আপাত স্বাভাবিক কন্যা, অর্থাৎ একটা বাহক থাকছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক পুত্র। তো এইভাবে তাদের সন্তানদের মধ্যে রোগটা এইভাবে আহ, সঞ্চারিত হবে। এখন আমরা এক্স সি, তো এটাকে আমরা এরকমও লিখতে পারি, সি প্লাস ওয়াই চিহ্ন, ক্রোমোসোমটা এরকম দিই, আর ক্রস এক্স সি প্লাস এক্স স্মল সি, এটা ওয়াই ক্রোমোসোমের চিহ্ন, এটা তোমরা খেয়াল রাখবে। আমরা যেরকম ভাবে ইচ্ছা লিখতে পারি, কিন্তু বোঝাতে পারলেই হলো। তাহলে এরকম ধরনের প্রবলেম তোমরা করবে, সলভ করবে, কোশ্চেন গুলো অ্যান্সার করবে। এরকম যদি প্রবলেম আরো করতে চাও তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি আরো এরকম ধরনের প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাস আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব, পড়ো ভালো করে। তো এই অবধি আজকে, টাটা।